আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানাবো ইউসিবি সংবাদ শিরোনাম। জাফর ইকবালকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী। হামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে বললেন আইজিপি। জাফর ইকবালের উপর হামলার পৃষ্ঠপোষক বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। খালেদা জিয়ার সাজার ঘটনা আড়াল করতেই এই হামলা বলছে বিএনপি। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদী সমাধানে ভিয়েতনামের সহযোগিতা চাইল বাংলাদেশ। আঞ্চলিক নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার হ্যানয়। আবারও গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় পেট্রো বাংলার। অনৈতিক ও উদ্দেশ্যে প্রণোদিত অভিমত জ্বালানি বিশেষজ্ঞদের। বেসরকারি হজ নিবন্ধন শুরু কাল। সর্বনিম্ন প্যাকেজ ৩,৩৫,০০০ টাকা। বিমানের হজ ফ্লাইটের ভাড়া কমানোর দাবি হাবের। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্বৃত্তের হামলায় আহত লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে সিএমএইচে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে তার উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আদিন সজীবের রিপোর্ট। তরুণ প্রজন্মের আদর্শ চর্চা করেন মুক্তবুদ্ধির, আর স্পষ্ট করে বলেন মুক্তিযুদ্ধের কথা শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল। শনিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ছুরিকাঘাতে আহত হলে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে প্রধানমন্ত্রীর নির্দেশে এই শিক্ষাবিদকে আনা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। তাকে দেখতে সোমবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাফর ইকবাল সহ তার পরিবারের সদস্যদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আপনারা একদম চিন্তা করেন না, খুবই ক্যাপেবল হ্যান্ডসে আছে। আর আমরা তো সবাই দোয়া করছে ইনশাল্লাহ আর কয়েকদিনের ভিতরে তাড়াতাড়ি যা আছে বাকি রিকভার করে বাসায় চলে যেতে হবে। তার উপর হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে সরকারের ভূমিকা প্রশংসনীয়, তবে এমন ঘটনা কেন ঘটছে সে বিষয়গুলো খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই গোয়েন্দা তৎপরতায় থাকেন, কাউন্টার টেররিজম অ্যাক্ট নিয়ে কাজ করেন, তারা কিন্তু এই বিষয়গুলো খুব গভীরভাবে ভাববেন যে 2018-র জঙ্গি তৎপরতা এবং এর পূর্বের জঙ্গি তৎপরতার মধ্যে কিছু মৌলিক পার্থক্য অবশ্যই থাকবে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাই, বিশ্ববিদ্যালয়ে কি ধরনের থ্রেট আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বসে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। একই প্রতিবাদে শাহবাগে কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। বক্তারা বলেন, জাফর ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের নেতিবাচক কথাবার্তা লেখা হচ্ছে। যারা এসব করছে তা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এই জাফর ইকবালের সম্পর্কে যারা এসব লিখলো তাদেরকে কি আমরা এই যে নতুন সাইবার আইন হয়েছে বা কোন রাষ্ট্রদ্রোহিতায় আমরা ধরতে পারি না? আর সিলেটে কর্মবিরতি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বেলা 11টা থেকে 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান তারা। আদিন সজীব, এটিএন বাংলা। শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটওয়ারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদক ও সন্ত্রাসী বিরোধী ছাত্র সমাবেশে একথাই জানান তিনি। এ সময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, বিচ্ছিন্ন জঙ্গি তৎপরতার অংশ হিসেবে জাফর ইকবালের উপর হামলা করা হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে পুলিশ প্রধান ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার সময় আটক ফয়জুর জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এ হামলা চালায়। গণপিটুনির শিকার ফয়জুর সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে এ হামলার নেপথ্যে আর কেউ ছিল কিনা। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এরই মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এই ঘটনার মূলোৎপাটন করব এবং এর গভীরে গিয়ে এর সাথে যারা সম্পর্কিত, এর সাথে যারা ষড়যন্ত্রকারী, সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। জঙ্গি মতবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সর্বশ্রেণীর সকলের সহযোগিতা পেয়েছিলাম। আমরা আবার
এই বিষয়গুলোকে জনসমক্ষে নিয়ে আসবো। সমাবেশে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক সফল অভিযানে জঙ্গি নেটওয়ার্ক বিধ্বস্ত হলেও নানা কৌশলে জঙ্গিরা এখনও তৎপর রয়েছে। জঙ্গিরা সদস্য সংগ্রহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গোপনে কাজ করছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। টিফিন পিরিয়ডে, ক্লাসের গ্যাপে অথবা ব্রেক টাইমে এক ধরনের লোকজন ধর্মীয় আলাপের নামে ধীরে 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 কোমলমতি টিনেজার কৈশোরদের কিশোরদেরকে তারা এই বিপদগামী করেছে, জঙ্গিবাদে তাদেরকে উদ্বুদ্ধ করেছে। এখানে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আছে। জঙ্গি দমনের পাশাপাশি জিরো টলারেন্স নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলেন, পুলিশের কোনো সদস্য মাদকে জড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পার কোমরের রশি ছেড়ে আদালতের দাঁড় করাতে এক বিন্দু আমরা দ্বিধা করব না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রদায়িক কিলিং গ্রুপ লেখক ডক্টর জাফর ইকবালের উপর হামলা করেছে, আর এই হামলায় বিএনপি পৃষ্ঠপোষকতা করেছে এই অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের এক সভায় তিনি আরও বলেন, ইতিমধ্যে জাফর ইকবালের হত্যা চেষ্টাকারীদের রহস্য উন্মোচিত হয়েছে। এই হামলাকারীরা সাম্প্রদায়িক অপশক্তির কিলিং গ্রুপের সদস্য। এই অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করে বিএনপি নামক একটি দল। এই অপশক্তিকে যদি মদত দান অব্যাহত রাখেন, আগামী নির্বাচনে জনগণ ব্যালটে সমুচিত জবাব দেবে আপনাদের। এদিকে সরকারের মদদে জাফর ইকবালের উপর হামলা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার ঘটনা আড়াল করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এদিকে সুচিকিৎসার অভাবে কারাবন্দী বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন তার চিকিৎসকরা। মনিরুল হাসানের রিপোর্ট। শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তোলপাড় সারা দেশ। ঘটনার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন দাবির পরই পাল্টা অভিযোগ আনলেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। আপনি এত দ্রুত জানলেন কি করে? তদন্ত হলো না, কোনো কিছুই হলো না, কি করে সম্ভব? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে, সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলে, এবং যাকেও ধরা হয়েছে তার শুধু আওয়ামী লীগেরই কানেকশন পাওয়া যাচ্ছে। তার বিএনপির উপর অন্যায় দায় চাপিয়ে প্রকৃত অপরাধীকে খুব সুপরিকল্পিতভাবে আড়াল করে রাখা হচ্ছে। দেশবাসী বিশ্বাস করে বিএনপির চেয়ারপারসনকে কারাবন্দী করার পর ক্ষুব্ধ প্রতিবাদী জনতার দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্যই খ্যাতিমান লেখক ও শিক্ষক ডক্টর জাফর ইকবালকে হত্যা চেষ্টা করা হয়েছে। এদিকে কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সুচিকিৎসার অভাবে এরই মধ্যে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। উনি স্বাস্থ্যগতভাবে কিছুটা অসুস্থ এবং উনি নিজেই ব্যক্ত করেছেন যে আমি বাইরের চিকিৎসকের শরণাপন্ন হতে চাই। খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে স্বাস্থ্যগত সমস্যাগুলোর আশু সমাধান করা প্রয়োজন। তারা আরও বলেন, চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে সরকারকেই এর দায় নিতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদী সমাধানে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3টে সমঝোতা স্মারক সইয়ের পর যৌথ ঘোষণায় 2 সরকার প্রধান একথা বলেন। শেখ নাজমুল হক সৈকতের রিপোর্ট। প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা একান্তে বৈঠক শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এ সময় তারা দুদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ ও শিল্প উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক বৈঠক শেষে মৎস্য ও প্রাণী সম্পদের সহযোগিতা চুক্তি নবায়ন, কলকারখানার যন্ত্রাংশ উৎপাদন ও সংস্কৃতি বিনিময় সহযোগিতার সমঝোতা স্মারক সই হয়। এ সফরের মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভিয়েতনামের রাষ্ট্রপতি। We have discussed the Rohingya crisis that
threatens peace and stability of our region. রোহিঙ্গা সংকট এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। এ বিষয়ে ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াংয়ের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে। Of navigation and overflight in accordance with international laws. Bà Thủ tướng Bangladesh và tôi আঞ্চলিক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ভিয়েতনাম ও বাংলাদেশ একসাথে কাজ করবে। দুদেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিনিয়োগ বাণিজ্য সম্প্রসারণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করি। এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। পরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। পরে হোটেল সোনারগাঁওয়ে FBCCI এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিয়েতনামের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আইন কানুনের তোয়াক্কা না করে আবারও গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় করছে পেট্রোবাংলা। আগামী মাসে জাতীয় গ্রেডে আমদানি করা তরল জ্বালানি গ্যাস যোগ হওয়ার আগেই এনার্জি রেগুলেটরি কমিশনের পাশ কাটিয়ে দাম বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। একে অনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ফজলে রাব্বির রিপোর্ট। বর্তমানে দেশে প্রতিদিন শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং আবাসিক সব মিলিয়ে ৩,৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে গ্যাস উৎপাদন হয় ২,৭০০ মিলিয়ন ঘনফুট। ঘাটতির এই ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান দিতে এপ্রিলে কাতার থেকে আসছে ৫০০ MMCF LNG। বছর শেষে আসবে আরও ৫০০ MMCF। কিন্তু কেমন দামে এই গ্যাস পাবে ভোক্তারা? দেশে উৎপাদিত গ্যাসের খরচ, আমদানি করা গ্যাসের দাম, অবকাঠামো, পরিবহন খরচ, ভোক্তা স্বার্থসহ সব দিক বিবেচনা করে এই দাম নির্ধারণ করার এখতিয়ার আইন অনুযায়ী কেবলমাত্র এনার্জি রেগুলেটরি কমিশনের। কিন্তু সব হিসাব নিকাশ শেষ করে পেট্রোবাংলাই পিডিবিকে জানিয়ে দিয়েছে LNGর আমদানি খরচ বেশি হয়, লোকসান দিয়ে আগের দামে গ্যাস দেওয়া যাবে না। পাশাপাশি মন্ত্রণালয়ের কাছে তারা চেয়েছে ভর্তুকি। পেট্রোবাংলার এই পদক্ষেপ আত্মঘাতী ও দুরভিসন্ধিমূলক বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। এইরকম একটি ভয়ঙ্কর রকমের অরাজকতা, অন্যায় এবং অবিচারের মুখোমুখি এই LNG মিশ্রিত গ্যাসের দাম নির্ধারণের ব্যাপারে, দাম দেওয়ার ব্যাপারে ভোক্তাদেরকে জ্বালানি বিভাগ এবং পেট্রোবাংলা উপস্থিত করেছে। ভর্তুকি দিতে হবে কি হবে না সে প্রশ্নটা গণশুনানিতে ঠিক হবে। সে প্রশ্নটা আমার কথায় বা পেট্রোবাংলার কথায় বা জ্বালানি বিভাগের কথাই হবে না। পেট্রোবাংলা মনে করছে যে এটার দাম 13 টাকা হতে হবে। আমি মনে করি না পেট্রোবাংলার নির্ধারিত এই দাম সঠিক। এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর ফয়জুল্লাহ জানান, গণমাধ্যমে এই নিয়ে কোনো ব্যাখ্যা দিতে তিনি বাধ্য নন। অন্যদিকে পেট্রোবাংলার করা ওই আবেদনে মন্ত্রণালয় বিব্রত বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এখানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। পেট্রোবাংলা এটা LNG, এটা তো প্রাকৃতিক গ্যাস না। LNG কি রেগুলেটরি বডিতে যাবে কি? তো এটা যখন মিক্স আপ হবে, এটা তো গ্যাস মানে লিকুইড ফর্মে আসতেছে, যখন গিটে আসবে এটা আলটিমেটলি ন্যাচারাল গ্যাসে টানবে। তো সুতরাং সবকিছুই প্রাইস রেগুলেট করবে রেগুলেটর বডি। আমদানি করা LNG এবং দেশে উৎপাদিত গ্যাসের দামের একটি গ্রহণযোগ্য মূল্য কাঠামো নির্ধারণ করা না হলে জ্বালানি সমস্যার সমাধানে সরকারের সব উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিমানের হজ ফ্লাইটের ভাড়া অযৌক্তিক উল্লেখ করে অবিলম্বে অতিরিক্ত ভাড়া কমানোর দাবি জানিয়েছে হজ এজেন্সি সংগঠন হাব। সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন। এদিকে বেসরকারি হজ প্যাকেজ সর্বনিম্ন 3,33,000 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে বেসরকারিভাবে হজ নিবন্ধন শুরু হচ্ছে বলেও জানানো হয়। নাদিরা কিরণের রিপোর্ট। বেসরকারিভাবে সর্বনিম্ন হজ প্যাকেজ ঘোষণা করতে সংবাদ সম্মেলন ডাকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাব। প্রতি বছর সরকারি হজ প্যাকেজের মূল্য ঠিক রেখে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা হলেও এবার 2000 বাড়িয়ে সর্বনিম্ন প্যাকেজ ঘোষণা করে তারা। এর চেয়ে কম মূল্যে কোনো প্যাকেজ ঘোষণা না করতে সকল এজেন্সিকে হুঁশিয়ার করা হয়। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য কুরবানি ব্যতীত নির্ধারণকৃত সর্বনিম্ন প্যাকেজ মূল্য জন প্রতি আমরা নির্ধারণ করেছি 3,32,868 টাকা। প্রত্যেকটি বেসরকারি এজেন্সি 2টি প্যাকেজ কমপক্ষে ঘোষণা করতে হবে। কোনো প্যাকেজই এই টাকার নিচে হতে পারবে না।
তবে প্যাকেজ ঘোষণার চাইতেও সংবাদ সম্মেলনে মূল বিষয় ছিল বিমানের হজ ফ্লাইটের ভাড়া নিয়ে। এবছর বিমানে নির্ধারিত হজ ফ্লাইটের ভাড়া 1,38,000 টাকা। হাবের মহাসচিব বলেন, গত বছরও হজ ফ্লাইটের ভাড়া অতিরিক্ত নির্ধারণ করা হয়, তবে এবার বাড়ানো হয়েছে অনেক বেশি। গত বছরই যে বিমান ভাড়াটা ছিল সেটাই বেশি ছিল। ঢাকা জেদ্দা ঢাকা রিটার্ন টিকিট বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন্স যারা সরাসরি ফ্লাইট পরিচালনা করে তাদের ভাড়া সাধারণ যাত্রীদের ক্ষেত্রে 36,000 থেকে 40,000। উমরা যাত্রীদের ক্ষেত্রে বিমানের বর্তমান ভাড়া 49,000 থেকে 52,000। ইন্টারভিউতে বিমান বলে যায় ওয়ান ওয়ে তারা ভ্যাকেন্ট আছে, সেই জন্য তাদের ভাড়াটি ডাবল হবে। সেটা যদি আমরা 40 ধরি 80,000 হবে উমরা যাত্রীর জন্য। 50,000 টাকা যদি হয় আর হজ ফ্লাইট যদি ফেরি সার্ভিস হয় তাহলে 1 লক্ষ টাকা হতে পারে বিমান ভাড়া। এর উপরে কোনোভাবে যৌক্তিক নয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হাব যুগপৎভাবে এই ভাড়াকে আমরা কোনোভাবে মেনে নিচ্ছি না। এদিকে মঙ্গলবার থেকে হজের নিবন্ধন শুরু হচ্ছে। বিমান টিকিটের ভাড়া 1,38,000 টাকা জমা দিয়েই নিবন্ধন চূড়ান্ত করতে পারবেন হজযাত্রীরা। তবে 15 এপ্রিলের মধ্যে হজ প্যাকেজের পুরো টাকা এজেন্সিকে শোধ করতে হবে বলে জানানো হয়। এবছর হজে যেতে পারবেন 1,27,198 জন। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। আগামী জুনের মধ্যে দেশের সব মহাসড়কের সংস্কার শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী মাসের মধ্যে এই কাজের উল্লেখযোগ্য অগ্রগতি হবে। আর সড়ক বিভাগের দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযোগের যৌক্তিকতা আছে স্বীকার করে তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মোর্শেদ আলমের রিপোর্ট। গত বছর বন্যা আর অতিবৃষ্টির বেশ কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও এখনও দেশের বেশিরভাগ মহাসড়কের অবস্থা রীতিমতো বেহাল। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের হিসাবে বৃষ্টি আর বন্যায় দেশের 22 জেলায় প্রায় 5 কিলোমিটার মহাসড়ক বিলীন হয়ে গেছে। 75 জায়গায় 67 কিলোমিটারের বেশি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 5,115 কিলোমিটার। আর 3 পার্বত্য জেলায় 251 জায়গায় মহাসড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসব রাস্তা সংস্কারের জন্য 1150 কোটি টাকার মতো বরাদ্দ পেলেও অসময়ে বৃষ্টির কারণে ফেব্রুয়ারি পর্যন্ত কাজ সংস্কার হয়েছে মাত্র 40 ভাগ। 3 মাস কিন্তু আমাদের কার্যক্রমটা শুরু হতে বিলম্ব হয়েছে। এটা এপ্রিল মাসের মধ্যে একটা কাজটা একটু চোখে পড়ার মতো হবে। এই সকল কর্মসূচি জুন 2018 মধ্যে সমাপ্ত হলে মহাসড়কের বর্তমান অবস্থার উন্নতি সাধিত হবে। এদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরে লাগামহীন দুর্নীতি চলছে। আর ঠিকাদার ও কর্মকর্তাদের আঁতাতে লোপাট হয় কোটি কোটি টাকা। এসব অভিযোগ করে এই খাতের সংস্কারে 21 দফা সুপারিশ করেছে দুদক। যে সকল কথাবার্তা বলেছে, হ্যাঁ এগুলা যৌক্তিকতা আছে, এগুলা যে আমরা অস্বীকার করতেছি তা না। এখানে কিন্তু সুনির্দিষ্ট করে কোনো ইঞ্জিনিয়ারের নাম দেওয়া না, এখানে কোন জায়গায় কি হয়েছে এই সমস্ত ব্যাপারে অবশ্যই আমরা দেখে শুনে ভালো আমাদের যে ব্যবস্থা না আমরা এটা নিব। এটা সচিব আরও জানান, মহাসড়কের সংস্কার কাজ নজরদারি করছে মন্ত্রণালয়ের 23টি টিম। বর্তমানে দেশের 876টি মহাসড়কের রাস্তার পরিমাণ 21,302 কিলোমিটার। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রিটকারীরা সংক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত না হয় আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন। গত 31 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও 2 সাংবাদিক রিটটি দায়ের করেন। রিটে বলা হয়, বর্তমানে সরকারি চাকরির নিয়োগে প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি, নারী, জেলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মোট 56% কোটা রয়েছে। বাকি মাত্র 44% মেধায় নিয়োগ দেওয়া হয়। এই কোটা প্রথা সংবিধানের সাথে সাংঘর্ষিক। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী। নিচ্ছে একটি রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে রাজনৈতিক মদতে ব্যাংকিং সহ বিভিন্ন খাতে তুঘলকি কাণ্ড চলছে, সেমিনারে আলোচকদের অভিযোগ। এবং অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করল দ্য শেপ অফ ওয়াটার। দেখছেন এটিএন বাংলা সংবাদ।
রাজনৈতিক মদদে ব্যাংকিং সহ বিভিন্ন খাতে তুঘলকি কাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন দেশের কয়েকজন অর্থনীতিবিদ। ব্যাংক খাত ধ্বংস হলে দেশে বিনিয়োগ, প্রবৃদ্ধি, রফতানি সহ পুরো আর্থিক খাত বিপর্যস্ত হবে বলেও মনে করেন তারা। জাতীয় প্রেসক্লাবে দুর্নীতি নিয়ে নাগরিক ঐক্যের সেমিনারে এসব কথা উঠে আসে। মাহবুবুল আলমের রিপোর্ট। প্রবৃদ্ধি, রেমিটেন্স, রপ্তানি, বিনিয়োগ সব খাতে দুরন্ত গতিতে এগিয়ে চলছে পিছিয়ে থাকা বিশ্বের এগিয়ে চলার উদাহরণ বাংলাদেশ, এমনটাই দাবি সরকারের। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি আর অনিয়ম। মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ আর্থিক খাতের হাজার হাজার কোটি টাকার জালিয়াতি। এখানে কোনো জবাব দিতে নাই, কেউ এনফোর্স করতে পারছে না। ফাইন্যান্সিয়াল সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, ব্যাংক যদি ধ্বংস হয়, তবে কিন্তু রিয়েল সেক্টর বলে আর কিছু থাকবে না। কয়েকদিন পরে তো বাইরের লোকজন বলে এসি খুললে এসি অ্যাকসেপ্ট করবো না। দুর্নীতি আর অনিয়ম সামাল দিতে না পারলে বড় মেগা প্রকল্পগুলোই সরকারের জন্য দুঃখ বয়ে আনবে বলে মত বিশ্লেষকদের। এই যে প্রকল্পগুলো, যেগুলো সরকার তার সাফল্যের বড় বড় দৃষ্টান্ত হিসেবে উপস্থিত করছে, ভবিষ্যতে এই প্রকল্পগুলোই এই সরকারের বড় বড় কলঙ্কের চিহ্ন হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর কথা থেকে মনে হয় যে তিনি কোনো পত্র পত্রিকা বা কোনো ধরনের পাবলিক যে রেসপন্স, এগুলো কোনো কিছুই তিনি পড়েন না, তিনি শোনেন না। দুর্নীতি আর অনিয়ম বন্ধ করে দেশকে এগিয়ে নিতে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি কার্যকর রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের উপর জোর দিয়েছেন আলোচকরা। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামী দেশের শত্রু, তাদের এই দেশে থাকার অধিকার নেই। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, নানা কারণে দলটিকে নিষিদ্ধ করা মুশকিল। ধর্মান্ধদের নির্মূলে সরকারের কার্যক্রম সঠিকভাবেই এগোচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী। জামাত দেশের শত্রু, আমার মতে তার দেশের শত্রু, এই দেশে থাকার তাদের কোনো অধিকার নেই। হ্যাঁ, এটা বলা হচ্ছে, কিন্তু এটা আমার মুশকিল আছে। এবারে আলাদা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাট খাতের উন্নয়নে বাধা অর্থমন্ত্রী নিজেই। রাজধানীতে পাট নিয়ে সেমিনারে এই মন্তব্য করে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, অর্থ মন্ত্রণালয়ে এখনও বিশ্বব্যাংকের প্রেতাত্মা থাকায় কৃষিজাত পণ্যের তালিকায় এখনও জায়গা হয়নি পাটের। তিনি আরও বলেন, পাট খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব ধরনের সহায়তার ঘোষণার পরও অর্থ মন্ত্রণালয়ের অসহযোগিতা দুঃখজনক। যৌথভাবে সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইআরএফ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সেপিয়ান অঞ্চল। সোমবার জারি করা হয়েছে কারফিউ। রোববার রাতে চেকপোস্টের কাছে সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারায় একজন। সোমবার ঘটনাস্থলের কয়েক কিলোমিটারের মধ্যে থেকে পাওয়া যায় আরও 3 জনের গুলিবিদ্ধ মরদেহ। সেনাবাহিনী বলছে, এর মধ্যে 3 জনই বিচ্ছিন্নতাবাদী। মরদেহের সাথে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে তারা। কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা 6 জানানো হয়েছে। তবে সেপিয়ান এলাকার মানুষজন বলছেন 4 জনই সাধারণ নাগরিক, এর মধ্যে একজন কলেজ ছাত্র। হত্যার প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। সোমবার দিনভর কারফিউ উপেক্ষা করে কয়েক দফা বিক্ষোভের চেষ্টা করে এখানকার মানুষ। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সাথে প্রথমবারের মতো বৈঠক করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়া সফররত দক্ষিণের 2টি প্রতিনিধি দলের সাথে বৈঠকের পাশাপাশি নৈশ ভোজেও অংশ নিয়েছেন কিম। 2011 সালে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণের পর দক্ষিণের কোনো প্রতিনিধি দলের সাথে তার প্রথমবারের মতো বৈঠক এটি। উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুর জন্য ওই প্রতিনিধি দল 2টি পিয়ংইয়ং সফর করছে। আলোচনা শুরুর আগে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত হওয়ার শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কোনো শর্ত মেনে আলোচনায় যাবে না বলে জানিয়েছে উত্তর কোরিয়া। অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করল দ্য শেপ অফ ওয়াটার। সেরা পরিচালক হয়েছেন এর নির্মাতা গিয়েরমো ডেল তোরো। আর সেরা অভিনেতা হয়েছেন ডার্কেস্ট আওয়ার চলচ্চিত্রের গ্যারি ওল্ডম্যান, এবং সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়েছেন 3 বিলবোর্ডস আউটসাইড এবং এবিং মিসৌরি চলচ্চিত্রের ফ্রান্সেস ম্যাকডোম্যান্ড। অস্কারের জমকাল অনুষ্ঠানে বলিউডের সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রয়াত অভিনেতা শশী কাপুরের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। বিস্তারিত রিপোর্টে।
হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। জমকালো অনুষ্ঠানে ২৪টি ক্যাটাগরিতে ঘোষণা করা হয় অস্কার। আসরের প্রথম পুরস্কার জিতে নেন স্যাম রকওয়েল 3 বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি। এই চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান স্যাম। আর আইটোনিয়া চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অ্যালিসন জেনি। ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে দ্য শেপ অব ওয়াটার। এই চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হয়েছেন গিয়ের্মো ডেল তোরো। এই 2 ক্যাটাগরি ছাড়াও সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা স্কোর ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে দ্য শেপ অব ওয়াটার। ডার্কেস্ট আওয়ার চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন গ্যারি ওল্ডম্যান। সেরা অভিনেত্রীর মুকুট পড়েছেন ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড। 3 বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি এই চলচ্চিত্রে অভিনয় করে এবারের আসরে অস্কার খেতাব জিতলেন ফ্রান্সেস। বিদেশি ভাষার সেরা ছবির অস্কার পেয়েছে চিলির চলচ্চিত্র এ ফ্যান্টাস্টিক ওম্যান। স্প্যানিশ ভাষার এই ছবির পরিচালক ছিলেন সেবাস্তিয়ান লেলিও। এছাড়া সেরা এমিনেটেড চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কোকো। মেকআপ অ্যান্ড হেয়ার বিভাগে সেরা পুরস্কার ঘরে তুলেছে ডার্কেস্ট আওয়ার। সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন গেট আউট ছবির জন্য জর্ডান পিল। সেরা চলচ্চিত্র সম্পাদনার জন্য অস্কার জিতেছেন ডনকার্ক ছবির লি স্মিথ। এবারও স্বভাবসুলভ ভঙ্গিতে উপস্থাপনা করেছেন জিমি কিমেল। গোটা অনুষ্ঠানে হাজারো তারকাকে মাতিয়ে রাখেন জিমি। রাজীব সাহা, এটিএন বাংলা। নিচে আরও একটি রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে ওমানে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভালো খেলার আহ্বান ডক্টর মাহফুজুর রহমান। স্বাগত আরও একবার এটিএন বাংলা সংবাদে। খাবার সংকটে মৌলভীবাজারের বাইক্কা বিলে এবার কমে গেছে পরিযায়ী পাখি। তারপরও সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করে এই সংকট নিরসনের দাবি জানিয়েছেন পাখি প্রেমীরা। মৌলভীবাজার থেকে সৈয়দ মোহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইলহাওরের বাইক্কা বিল পাখিদের অভয়াশ্রম। বিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় নানান জাতের পাখি। পাখিদের ডাকাডাকিতে মুখরিত থাকে গোটা বাইক্কা বিল। পাখিদের এসব মনোরম দৃশ্য বরাবরই নজর কাড়ে দর্শনার্থীদের। পাশাপাশি হিজল তমাল বনে বেগুনি কালেম, বক, শালিক আর চিল মুগ্ধ করে পাখি প্রেমীদের। বাইক্কা বিলে এই প্রথমবার আসছি পরিবারের সাথে, আমার অনেক ভালো লাগছে। বিভিন্ন রকমের পাখি দেখছি, অনেক সুন্দর জায়গাটা। কিন্তু জলজ উদ্ভিদ কমে যাওয়া, খাদ্য সংকট সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত পাখির এই অভয়াশ্রম। কমে গেছে পরিযায়ী পাখির আনাগোনা। প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করে এই সংকট নিরসনের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। বিগত কয়েক বছরের তুলনায় এই বছরের বাইক্কা বিলের অতিথি পাখি আসার মাত্রাটা অনেক কম এবং এখানকার পরিবেশ আগে যেরকম ছিল এখন পরিবেশটা একটু ব্যতিক্রম। প্রশাসনিক যেই তৎপরতার দরকার ছিল সেটা আসলে তেমনভাবে হচ্ছে না যেমনভাবে হওয়া উচিত ছিল। তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বন বিভাগ। এবার ওই অর্থে শীত একদম ছিল না, এটা একটা কারণ। আর অন্যতম কারণ আমি মনে করব যে বাণিজ্যিকভাবে অসংখ্য বিল সরকারিভাবে ইজারা দেওয়া হচ্ছে, পানিকে নিষ্কাশন করে তা মাছ ধরা হচ্ছে। তা ওইখানে পাখি বসার বা অবস্থান করার আসলে উপযুক্ত পরিবেশ এটা নষ্ট হয়েছে। পাখি, মাছ ও জলজ উদ্ভিদ রক্ষায় 2003 সালে প্রায় 250 একর আয়তনের বাইক্কা বিলকে অভয়াশ্রম ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। ওমানে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। দুপুরে বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা। হকির ভাবমূর্তি উজ্জ্বল করতে এ সময় দলকে ভালো খেলার আহ্বান জানান ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি এবং এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এসএম আশরাফের রিপোর্ট। হকি ফেডারেশনের কর্মকর্তা কিংবা খেলোয়াড়দের চোখে ভবিষ্যৎ স্বপ্ন 2022 বিশ্বকাপে দেশকে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে র্যাঙ্কিংয়ের সেরা 20-এ থাকাটাই অন্যতম উপায়। বাংলাদেশ এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিংয়ের 30 নম্বর দল। এশিয়ান গেমস হকির বাছাই পর্ব দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ পাচ্ছেন জিমি চয়নরা।
ওমান যাওয়ার আগে কর্মকর্তা আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে রইল তাই দলের প্রতি শুভকামনা। তোমাদের প্রত্যেককে দলীয় সংহতি এবং সমন্বয় অক্ষুণ্ণ রেখে ব্যক্তিগত সর্বোচ্চ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে হবে। হকিকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ক্রিকেটের লেভেলে নিয়ে আসার জন্য, কারণ ফুটবল বাংলাদেশে পেরে ওঠে নাই। তো হকি ছিল আমাদের একটা আশা যে হয়তোবা আমরা হকিতে ওই পর্যায়ে চলে যেতে পারবো, ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যদি আমরা খেলতে পারি। বিশ্বের মোস্ট অফ দ্য কান্ট্রিজের সব লোকরা কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। প্রত্যেকটা টিমই কিন্তু তারা প্রস্তুতি নিয়েই আসবে এখানে। সো ইউ শুড নট বি ওভার কনফিডেন্ট। পিছনে কি হয়েছে এটা ভেবেন না, সামনের দিকে এগিয়ে চলে। মন খারাপ করে গেলে আপনার রেজাল্ট ভালো হবে না। আপনি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে যান এবং আমাদের জন্য ভালো কিছু রেজাল্ট নিয়ে আসেন। আমার কোনো সন্দেহ নেই যে হকি দলের খেলোয়াড়রা আপনাদের সাধ্যের সর্বশ্রেষ্ঠ সাধ্যের সমস্তটা দিয়ে আপনারা চেষ্টা করবেন। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, তাই প্রত্যাশাটাও খেলোয়াড়দের কাছে বেশি। গ্রুপের বাকি 3 দল আফগানিস্তান, থাইল্যান্ড, হংকংয়ের চেয়ে শক্তিমত্তার বিচারে এগিয়ে থেকে মাঠে নামবে লাল সবুজের দল। 3টে প্লেসে আমরা 3টে নতুন খেলোয়াড় নিয়েছি। এখন তাদের উপরে আস্থা আছে বলেই সিলেকশন কমিটি এবং আমরা 3 কোচ নিয়েছি এবং এখানেই সুযোগ যে নতুন খেলোয়াড়দেরকে কিছু দেখা যে এরা টুর্নামেন্টে কেমন খেলে। প্রত্যেকটা টিমের একটা এক্সপেকটেশন আছে যে বাংলাদেশ ভালো খেলবে। এখন এটা আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা কী ধরনের ম্যাচ খেলবো, কী ধরনের টুর্নামেন্ট খেলবো, যেহেতু আমাদের ট্রেনিংও ভালো হয়েছে। 8 দলের মধ্যে 5 দল সুযোগ পাবে আগস্টে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস হকির মূল পর্বে। তবে সেরা 5 নয়, বাংলাদেশের লক্ষ্য শিরোপা জিতেই জায়গা করে নেয়া। আগামীকাল রাতে ওমানের উদ্দেশ্যে রওনা দিবে হকি দল। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। ডারবান টেস্ট 114 রানে জিতে 4 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়া। টেস্টের শেষ 3 ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 124 রান, আর অস্ট্রেলিয়ার মাত্র 1 উইকেট। দিনের চতুর্থ ওভারেই ব্যক্তিগত 83 রান করা কুইন্টন ডি কককে লেগ বিফোরের ফাঁদে ফেলে ম্যাচ জয়ের আনুষ্ঠানিকতা সারেন জশ হ্যাজেলউড। মিচেল স্টার্কের 4 আর হ্যাজেলউডের 3 উইকেট শিকারে অজিরা ম্যাচ জিতে 114 রানে। স্বাগতিকদের পক্ষে মার্ক ফ্রাম 143 আর ডি কক করেন 83 রান। এর আগে অজিদের প্রথম ইনিংসে 351 রানের জবাবে 162 রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে অজিরা 227 রান তুললে 417 রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি জিতলেও হেরে গেছে আর্সেনাল। 2 জায়ান্টের লড়াইয়ে বার্নার্ডো সিলভার একমাত্র গোলে চেলসিকে হারায় ম্যান সিটি। ঘরের মাঠ ইত্যাদি স্টেডিয়ামে চেলসিকে দাঁড়াতেই দেয়নি সিটিজেনরা। 71 বলের দখল ধরে রেখে অন্তত 13 বার আক্রমণ করেছে তারা, আর চেলসি গোটা ম্যাচে আক্রমণই করতে পেরেছে মাত্র 3 বার, যার কোনোটি লক্ষ্যে ছিল না। গোলশূন্য প্রথমার্ধের পর 46 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন পর্তুগিজ তরুণ বার্নার্ডো সিলভা। এই জয়ে 29 ম্যাচ শেষে শীর্ষে থাকা সিটিজেনদের পয়েন্ট 78। সমান খেলায় কন এবং মিডিয়াকম রাশিয়া বিশ্বকাপের প্রচার সত্ত্ব কিনেছে, আর তাদের কাছ থেকে নিয়ে বিশ্বকাপ খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন এবং নাগরিক টিভি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস এবং অঞ্জন চৌধুরী পিন্টু। শেষ করবার আগে ইউসিবি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাফর ইকবালকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী। হামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে বললেন আইজিপি। জাফর ইকবালের উপর হামলার পৃষ্ঠপোষক বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। খালেদা জিয়ার সাজার ঘটনা আড়াল করতেই এই হামলা বলছে বিএনপি। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদী সমাধানে ভিয়েতনামের সহযোগিতা চাইল বাংলাদেশ। আঞ্চলিক নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার হ্যানয়ের। আবারও গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় পেট্রো বাংলার। অনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত অভিমত জ্বালানি বিশেষজ্ঞদের। এবং বেসরকারি হজ নিবন্ধন শুরু কাল। সর্বনিম্ন প্যাকেজ 3,33,000 টাকা। বিমানের হজ ফ্লাইটের ভাড়া কমানোর দাবি হাবের। এই ছিল এখনকার আয়োজনে। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।